নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তবে যেটা প্রশ্ন, মার্কেট কি আবার আতঙ্কিত হয়ে পড়ছে? যেভাবে বিগত কয়েকদিন ধরে কারেকশন চলছে, বাজারে সংশোধন চলছে, বিনিয়োগকারীদের ফেভারিট সেক্টরগুলোতে সবচেয়ে বেশি পতন আসছে, তাতে সম্ভবত মনে হচ্ছে যে হয়তো বা বিনিয়োগকারীরা বা ট্রেডাররা তারা প্রফিট বুকিং করে ঘরে তুলছেন। আরেকটা সমস্যা যেটা হতে পারে যে আমেরিকা এবং ভারতের ট্রেড এগ্রিমেন্ট এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি এবং 1 আগস্ট যেহেতু ডেডলাইন এবং আমেরিকান প্রশাসন থেকে বারবার হুমকি দেওয়া হচ্ছে, কার্যত হুমকি বলা চলে, বিভিন্ন দেশকে, এমনকি বিভিন্ন ইউনিয়নকে, অর্থাৎ যেমন ইউরোপীয় ইউনিয়ন প্রভৃতি বা এশিয়ান দেশগুলোকে, অর্থাৎ 1 আগস্টের পর কোনো ডেডলাইন এক্সটেন্ডেড হবে না। এর ফলেও কিন্তু একটা অনিশ্চয়তার যে আবহাওয়া সেটা তৈরি হয়েছে। বিনিয়োগকারীরা বা ট্রেডার্সরা তারা শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য ডেফিনেটলি শঙ্কিত হচ্ছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার কারণটা যেটা দাঁড়াচ্ছে যে প্রথম দিকে ট্রাম্প প্রথমবারের জন্য যে ট্যারিফ ঘোষণা করেছিলেন সেটা যদি আবার তিনি ফিরিয়ে আনেন এবং সেটা বহাল রাখেন, খুব স্বাভাবিকভাবে বিভিন্ন যে দেশগুলো এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে তারা নিঃসন্দেহে সমস্যায় পড়বে। সেক্ষেত্রে আমেরিকান যারা কনজিউমার্স রয়েছেন তারা অত্যাধিক দাম দিয়ে এই বিদেশি দেশগুলোর পণ্য কিনবেন কিনা সে ব্যাপারে সন্দেহ থেকে যাচ্ছে। বিশেষভাবে আমেরিকার টার্গেট হয়ে দাঁড়িয়েছে মেক্সিকো, কানাডা এবং সম্প্রতিকালে ব্রাজিল। বকলমে বলতে গেলে ব্রিক্স দেশগুলোর একটি দেশকে আমেরিকা টার্গেট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আমি ব্রিক্স নেশনের একটি দেশকে আমি সরাসরি তাদের ওপর প্রেশার আর তাদের প্রেশার আনছি এবং পরবর্তীকালে হয়তো ব্রিক্স যে দেশগুলো রয়েছে তার অন্তর্গত যে সবচেয়ে শক্তিশালী দেশগুলো রয়েছে তার মধ্যে খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষ যে টার্গেট হবে না এমন কোনো কিন্তু গ্যারেন্টি নেই। ভারতবর্ষ যে আমেরিকার হিট লিস্টে নেই এটা কিন্তু কেউ গ্যারেন্টি দিয়ে এখনই বলতে পারছেন না। চীনের সঙ্গে হয়তো একটা ট্রেড এগ্রিমেন্ট সম্পূর্ণ হওয়ার দিকে আমেরিকা এগোবে, কারণ চীনকে ছাড়া আমেরিকা চলতে পারবে না। ঠিক একইভাবে রাশিয়াকেও তারা মারাত্মকভাবে ঘাঁটিয়ে তারা যে বিশেষ কোনো লাভ করতে পেরেছে এতদিনে বা লাভ করতে ভবিষ্যতেও পারবে এমন সম্ভাবনা কম রয়েছে। কিন্তু রাশিয়ান তেলের ওপর নির্ভরশীল যে দেশগুলো রয়েছে তাদের ওপর পরোক্ষভাবে সেকেন্ডারি ট্যারিফ বসাবার যে হুমকি ট্রাম্প দিয়ে রেখেছেন, সেক্ষেত্রে যদি সত্যি সত্যি সেটা কার্যকর হয় খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষের মতন দেশগুলো বিপদে পড়বে, কারণ ভারতবর্ষের মোট আমদানি করা তেলের 40% রাশিয়ার কাছ থেকে আনয়ন করা হয় এবং ভবিষ্যতে কিন্তু সেটা চলবে। তাহলে এরকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে যখন বিশ্বের বিভিন্ন দেশগুলো যাচ্ছে, ইউরোপীয় দেশগুলোর ওপর অলরেডি 30% ট্যারিফ বসানোর হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প প্রশাসন। কতখানি এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের যে কথাবার্তা সেটা এগিয়েছে সে ব্যাপারে এখনো ধোঁয়াশা রয়েছে এবং 1 আগস্টের পর ইউরোপীয় ইউনিয়নের ওপর এই 30% ট্যারিফ বসবে না এমন গ্যারেন্টি কিন্তু কেউ দিচ্ছেন না। এটা ইম্পর্টেন্ট। ভারতবর্ষের সঙ্গে একই পথে কি আমেরিকা হাঁটবে? কয়েক সপ্তাহ আগেই আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন যে এরকম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো কিন্তু তিনি বাউন্ডারি রাখছেন না, এর যেটাকে ভাঙা যাবেন না। অর্থাৎ 1 আগস্ট মানেই 1 আগস্ট না, সেটা সেপ্টেম্বর এক্সটেন্ড করতে পারে। কিন্তু আপাতত কি হবে, কারণ তার কথা যেভাবে প্রতি ঘন্টায় বদলে যেতে থাকে, সকালে তিনি একটা প্রিপারেশন নেন, রাতে অন্য ধরনের কথাবার্তা তিনি বলতে থাকেন, সেক্ষেত্রে আমাদের যে খুব একটা ভরসা রয়েছে এমনটি না, ইনফ্যাক্ট বিশ্ববাসীর ভরসা নেই। ফলে বিশ্ববাসী বা বিভিন্ন দেশ তারা সবসময় চাইছেন যে একটা ফাইনাল এগ্রিমেন্ট হোক, যদিও সেটা মাঝে মাঝেই যে চেঞ্জেস আসতে পারে সেই ব্যাপারেও কিন্তু আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবে যে দেশগুলোর শেয়ার বাজারে বিভিন্ন সেক্টরগুলোর অন্তর্গত বিভিন্ন স্টকসগুলোর শেয়ারের দর অতি চড়া দামি সেইগুলো ট্রেড করছিল, সেইগুলোতে এখন কারেকশন আসছে, সেটা আপনারাও ডেফিনেটলি দেখে ফেলেছেন অলরেডি। আজকে যদি ভারতবর্ষের যদি শেয়ার বাজারে খেয়াল করে দেখা যায়, খেয়াল করে দেখুন তো যে সেক্টরগুলো বিগত কয়েক মাসে 4-5 মাসে সর্বাধিক উত্থান দেখেছিল সেইগুলোতেই কারেকশন আসছে। সেক্ষেত্রে আপনারা যদি বলেন মিডিয়া সেক্টর দেখুন বা সেক্ষেত্রে রিয়েল এস্টেট সেক্টর দেখুন, ডিফেন্স সেক্টর দেখুন, শিপ বিল্ডিং সেক্টর দেখুন, সেখানে বিগত কয়েকদিন ধরে লাগাতার কারেকশন চলে আসছে এবং ভালো কারেকশন চলছে এইটুকুনি বলা যায়।
কবে থামবে বলা ডিফিকাল্ট। যদি এরকম হয়ে যায় যে মাত্র কয়েকদিনের মধ্যে, হয়তো 31শে জুলাইয়ের মধ্যেই আমরা দেখে ফেললাম যে ভারত আমেরিকা ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেল, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে একটা স্বস্তির নিঃশ্বাস ডেফিনেটলি বিনিয়োগকারীরা বা ট্রেডাররা ফেলবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তার ফলে ভারতীয় শেয়ার বাজার এগোবে কি? এটা অনেকটা একটা ফাস্ট মুভিং ট্রেনের মতন, যেখানে একটা স্পিডে হয় সেই ট্রেনটা এগোচ্ছে এবং সেখানে হঠাৎ করে ব্রেক চিপলেও সেখানে যে খুব তাড়াতাড়ি ট্রেনটা সেখানে থেমে যাবে এমনটি নয়, কিছুটা এগোবে। একই কথা ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রেও বলা যায়। যখন ভারতীয় শেয়ার বাজারে উত্থান হতে থাকে তখন বিশ্বজুড়ে খারাপ নিউজ আসলেও হয়তো একটা বা দুদিন ধরে সেখানে আমরা কিন্তু শেয়ারের উত্থান দেখতে থাকি। একইভাবে ভারতীয় শেয়ার বাজারে যখন পতন হতে থাকে তখনও কিন্তু খারাপ ভালো খবর এলেই সঙ্গে সঙ্গে যে কেবলমাত্র নিফটি সেন্সেক্স উত্থান দেখবে এমনটি নয়, তার সঙ্গে গোটা সার্বিকভাবে ব্রডার মার্কেটও যে র্যালি করা শুরু করবে এমনটি হতেও পারে, নাও হতে পারে। অনেক সময় দেখা যায় যে হয়তো নিফটি সেন্সেক্স র্যালি করছে কিন্তু ব্রডার মার্কেটের অন্তর্গত যে মিড ক্যাপ বা স্মল ক্যাপ শেয়ারসগুলো রয়েছে সেখানে হয়তো তখনও কিছুটা কারেকশন চলতে থাকলো। অর্থাৎ এই মুহূর্তে আমরা একটা কারেকশনের ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই যে আজকের একটু ডিফেন্স সেক্টর নিয়ে সামান্য আলোচনা করি, দেখুন ডিফেন্স সেক্টরে তো বুঝতেই পারছেন সমস্ত ডিফেন্স সেক্টরের রেজাল্ট মোটেই আহামরি হয়নি ফার্স্ট কোয়ার্টারে। ইনফ্যাক্ট বহু কোম্পানির তাদের কোয়ার্টারলি প্রফিট ভালোভাবে ধাক্কা খেয়েছে, সুতরাং সেই স্টকসগুলোতে কারেকশন যে এসেছে সেটা অস্বাভাবিক ছিল না। কিন্তু এক্ষেত্রে যদি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের যদি রেজাল্ট দেখেন, ইয়ার অন ইয়ার 23% প্রফিট বৃদ্ধি হয়েছে, প্রায় 970 কোটি টাকা তারা প্রফিট দেখিয়েছে, হিসেব মতন ভালো রেজাল্ট। কিন্তু আজকেরও এই কোম্পানির শেয়ারে 1%-এর বেশি পতন এসেছে। এছাড়া পতন এসেছে ভারত ডাইনামিক্স লিমিটেড, সেটাও প্রায় 2.5%, আভান্তেল 4.5%, ডেটা প্যাটার্ন সেটা 4%-এর ওপর, গার্ডেন একবার শিপ বিল্ডিংয়ে আসি, গার্ডেন রেজ শিপইয়ার্ড সেটা 3%-এর উপর পতন, এছাড়া ম্যাসগাঁও ডক সেটাও 3%-এর উপর পতন। তাছাড়া যদি খেয়াল করে দেখেন যে ডিফেন্স সেক্টরের যে প্রিয় স্টকসগুলো ছিল, পরশ ডিফেন্স আজকে প্রায় 10%-এর কাছাকাছি পতন, এমটিআর টেকনোলজি সেটা প্রায় 2.5%-এর কাছাকাছি পতন, প্রিমিয়ার এক্সপ্লোসিভস 4%-এর উপর পতন, আইডিয়া ফর্জ 3.5%-এর উপর খুব খারাপ রেজাল্ট করেছে। এবং এই যদিও কেন্স টেকনোলজিকে সরাসরি ডিফেন্স সেক্টরের অন্তর্গত ধরা হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওয়েবসাইট তারা কিন্তু দেখাচ্ছে কেন্স টেকনোলজিকেও কিন্তু তারা ডিফেন্স সেক্টরের অন্তর্গত করে নিয়েছে। এক্ষেত্রে আবার ওই একই কথা বলা যে কোনো একটি কোম্পানি যে কেবলমাত্র ডিফেন্স সেক্টরকেই সাপ্লাই করবে এমনটি নয়, হতে পারে কেন্স টেকনোলজি তারা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কাজ করছে, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কাজ করছে, তারা ডিফেন্সের ক্ষেত্রেও কাজ করতে পারে, অর্থাৎ তাদের বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন ধরনের ভার্টিকালস থাকতে পারে। এবার নিফটি আজকে দেখুন, নিফটি আজকে 24,680-তে বন্ধ হয়েছে, 156 পয়েন্টের নিচে গেছে, প্রায় 0.6% কাছে পতন। সেন্সেক্স 0.7% কাছে পতন, 572 পয়েন্টের কাছাকাছি সেখানে কারেকশন এসছে। নিফটি ব্যাংকেও কারেকশন এসছে, নিফটি আইটিতে কারেকশন এসছে এবং নিফটি আইটি যে সাস্টেইন কারেকশন দেখে চলেছে বিগত এই কেবলমাত্র 2025-এ খেয়াল করে দেখুন তো নিফটিতে কি সাংঘাতিক পতনটি চলে এসেছে। অর্থাৎ নিফটি আইটি যেটা এখন ধরা যেতে পারে সেটা কিন্তু বেশ কিছু স্টকস তারা হয় ফেয়ারলি ভ্যালুড বা ফেয়ারলি ভ্যালুড হওয়ার দিকে এগোচ্ছে, কারণ একটি বছরে মোটামুটি প্রায় 7 মাস সম্পূর্ণ হতে চললো, সেখানে যদি একটি মেজর ইন্ডাইস অর্থাৎ নিফটি আইটি সেখানে যদি প্রায় আমরা 19%-এর কাছাকাছি পতন দেখি, খুব স্বাভাবিকভাবে সেটা একটা বড় পতন হিসেবেই আমাদের ধরে নিতে হবে। উল্টো দিকে নিফটি কিন্তু এখনও গোটা বছরের জন্য পজিটিভ রয়েছে, বা সেন্সেক্স এখনও গোটা বছরের জন্য কিন্তু পজিটিভ রয়েছে, অর্থাৎ প্রায় 25,500 থেকে প্রায় 24,680-র কাছে নিচে নেমে যাওয়া, মোটামুটি প্রায় 850 পয়েন্টের কাছাকাছি কারেকশন হওয়া, সেটা ডেফিনেটলি ইঙ্গিত করছে বাজারে দুর্বলতা রয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেটা অ্যাকসেন্চুয়েট করতে পারে অথবা অ্যাকসেন্চুয়েট নাও করতে পারে, কিন্তু বিনিয়োগকারীরা কি ধীরে ধীরে তৈরি হচ্ছেন, এটাও যে বড় প্রশ্ন। তাদের হাতে কি যথেষ্ট অর্থ রয়েছে এই ধরনের বাজারে বিনিয়োগ করার জন্য, এটাও বড় প্রশ্ন। 3 নম্বর, বিনিয়োগকারীরা মার্কেটে একটা সিগনিফিক্যান্ট কারেকশন এলে, অর্থাৎ ব্রডার মার্কেটে বা তাদের পছন্দসই সেক্টরে যদি সেখানে 20, 30, 35% যদি কারেকশন আসে, সেক্ষেত্রে তারা ভয় পাবেন নাকি বিনিয়োগের জন্য তৈরি হবেন, এই প্রশ্নটাও কিন্তু যারা নতুন বিনিয়োগকারী তাদের কাছেও যেটা নিজেদের মনে থাকবে, ঠিক সেই একইভাবে অভিজ্ঞ বিনিয়োগকারীরাও একই প্রশ্ন করবেন কি যে সময় কি হয়েছে এই মুহূর্তে বিনিয়োগ করার, এইটা তাদের মাথার মধ্যে কিন্তু কন্টিনিউয়াস ঘুরবে। ওভারঅল যদি আজকে খেয়াল করে দেখেন যে স্টকসগুলোতে পতন হয়েছে, আজকে যারা টপ লুজার্স ছিল, কয়েকটা উদাহরণ দিই।
এর মধ্যে লোধা ডেভেলপার্স প্রায় 6%, SBI কার্ডস প্রায় 5.6%, CDSL 6%, তাছাড়া গোদরেজ প্রপার্টিজ 5%-এর উপর পতন। অর্থাৎ এই স্টকসগুলোতে পতন এসেছে। এবার এই স্টকসগুলোতে পতন এসেছে, এইগুলো কি খারাপ কোম্পানি? উত্তর হচ্ছে এখানে খারাপ বা ভালোর প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে স্টকসগুলো ওভার ভ্যালু ছিল কি ছিল না। এর মধ্যে দেখবেন যে এর মধ্যে বেশ কয়েকটা কোম্পানি তারা কিন্তু তাদের হিস্টোরিক্যাল পির বেশি ট্রেড করছিল, এবং তাদের যে পিই সেটা যদি চড়া দামে হয়, যদি তাদের প্রফিটেবিলিটি মারাত্মক বৃদ্ধি না হয় জুন কোয়ার্টারে, যদি তারা ইয়ার অন ইয়ার যদি তারা ভালো রেজাল্ট না করতে পারে, কি মনে হয় বিনিয়োগকারীরা কি সেই ধরনের স্টকসগুলোতে বিনিয়োগ করতে লাফিয়ে পড়বেন, নাকি তারা সাইলেন্সে বসে থাকবেন, বিনিয়োগ করার আগে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করবেন? এই মুহূর্তে স্টক মার্কেটে দুর্বলতা রয়েছে, এটা 1 নম্বর বাঙালি বিনিয়োগকারীদের এটা মনে রাখতে হবে। 2 নম্বর, কারেকশন আরও গভীরতর হতে পারে কিনা সেটা কিন্তু ডিপেন্ড করবে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরসের ওপর, জিওপলিটিক্যাল টেনশনের ওপর, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কি অবস্থায় রয়েছে সেটা বোঝা, আমেরিকা নতুন করে তারা হুমকি দিচ্ছে কিনা বা নতুন ধরনের ট্যারিফ ইম্পোজ করছে কিনা 1 আগস্টের ওপর, এই সমস্ত ফ্যাক্টরসের ওপর কিন্তু বিভিন্ন দেশে কিন্তু স্টক মার্কেট নির্ভর করবে। আজকের যদি এশিয়ান মার্কেটস দেখেন, সারপ্রাইজিংলি নিফটি 1%-এর উপর পতন হয়েছে, কিন্তু অধিকাংশ এশিয়ান মার্কেটসগুলো কিন্তু সেইগুলো পজিটিভে ট্রেড করছিল। যদি ইউরোপীয় মার্কেটসগুলো দেখেন, ক্যাকড্যাক ফুটসি আহামরি কিছু পতন হয়নি। বিগত রাতে, যদিও আজকে সোমবার মানে শুক্রবার, সেখানে মোটামুটি ন্যাসড্যাক, ডাউ জোন্স বা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুরস সেটাও হালকা হলেও তো পজিটিভে বন্ধ হয়েছিল। আজকে এখন দেখার অপেক্ষা যে এই কারেকশন কতদিনে থামে। যতদিন না এগুলো ফেয়ার ভ্যালুর দিকে এগোবে, ততদিন যদি কারেকশন হয়ে থাকে তাহলে অস্বাভাবিক না, বিনিয়োগকারীরা ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন, বিভিন্ন ভালো কোম্পানি ভালো রেজাল্ট করতে পারছেন না। দেখুন যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, তার যে রেজাল্ট সেখানে এক ধাক্কায় 7% সেই শেয়ারের দাম কমে যায়। চিন্তার ব্যাপার কিনা সেটা আপনারা ভেবে দেখুন। তার মানে কোনো স্টক যত ভালোই কোম্পানি হোক না কেন, বিনিয়োগকারীরা মোটেই রেয়াত করবেন না যদি তারা দেখেন যে স্টকে তারা তাদের আশা অনুরূপ সেই কোম্পানিতে ভালো রেজাল্ট হয়নি, তাদের প্রত্যাশা মেটাতে পারেনি। সেক্ষেত্রে প্রত্যেকটা ভালো কোম্পানিতে কারেকশন আসতেই পারে, এটা এর আগেও আলোচনা করেছি, এখনো বলছি। যাক, আজকে এখানে শেষ করছি। 52x লো, কয়েকটা কোম্পানি বহুদিন পর নেমে গেছে। তেজাস খারাপ রেজাল্ট করেছিল, লসে কোয়ার্টার বন্ধ হয়েছে, তেজাসে কন্টিনিউয়াস কিন্তু পতন চলে যাচ্ছে। অ্যাফকনসে সেটা 52x লো, কোলগেট 52x লো। 52x হাই আছে, অবশ্যই আছে, যেমন অ্যাকমে সোলার 52x হাই, টেস্টি বাইটস 52x হাই, লরাস ল্যাবস দুর্দান্ত উত্থান দেখিয়ে চলেছে বিগত কয়েক সপ্তাহ ধরে। আধার হাউসিং ভালো রেজাল্ট করেছে, বিনিয়োগকারীরা পুরস্কৃত করেছেন। SGS, সিনমা SGS 2.5%-এর উপর উত্থান। অর্থাৎ ভালো রেজাল্ট করলে বা তার ম্যানেজমেন্ট যদি ভবিষ্যতের সম্বন্ধে ভালো কমেন্টারি দেয়, সেক্ষেত্রে সেই স্টক সম্বন্ধে ইউজুয়ালি বিনিয়োগকারীরা তারা আশাবাদী হয়ে ওঠেন। এই ক্ষেত্রে বলে যে স্টকসগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টর অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের কিন্তু ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন। এবং সবশেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোড কাজে লাগবে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।